খবরের শুরুতেই শিরোনাম। ৩ লক্ষ দিদিকে লাখপতি করার মেগা প্ল্যান, ৪০,০০০ কোটি টাকার ঋণ ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা আটকে, কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে করকরে ৩,০০০, রইল ব্রেকিং আপডেট। পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ২৪ জনের জামিন মঞ্জুর চাঞ্চল্যকর মোড় দুর্নীতি মামলায়। পুরনো স্কুল বাস ও পুলকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নিয়ম না মানলেই কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর। চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে, সিলিন্ডার প্রতি বাড়তে পারে ১৮ টাকা। আসছি বিস্তারিত খবরে। জাতীয় মহিলা কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বুধবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সশস্ত্র সখী সমৃদ্ধ ভারত কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন লাখপতি দিদি ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন এনসিডব্লিউ চেয়ারপারসন বিজয়া রাহাতকার, রাজ্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক সহ প্রশাসনিক আধিকারিক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও নারীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেন। পঞ্চায়েত দপ্তরের লক্ষ্য হলো রাজ্য জুড়ে নতুন করে ৩ লক্ষ লাখপতি দিদি তৈরি করা। রাজ্যে প্রায় ১২.৫ লক্ষ সেলফ হেল্প গ্রুপ রয়েছে। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট ৪০,০০০ কোটি টাকার ঋণ দেওয়া হবে। ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অডিট করা হবে। অতীতে ঘটে যাওয়া অনিয়ম রুখে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। শৌচাগার নির্মাণের জন্য সরকার ১২,০০০ টাকা দেবে। এই প্রকল্পে টাকা নিয়ে কেউ কাটমানি বা জুলুমবাজি করলে তাকে সরাসরি জেলে পাঠানো হবে। দিলীপ ঘোষ আরও জানান, এতদিন রাজনৈতিক কারণে কেন্দ্রের অনেক নারী কল্যাণমূলক প্রকল্প আটকে ছিল, কিন্তু এবার থেকে রাজ্যের মহিলারা আর কাজের অভাবে ঘরে বসে থাকবেন না। নারী স্বনির্ভর ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা এখনো অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ৪ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক উপভোক্তা টাকা না পাওয়ার কথা জানিয়েছেন। ফলে কিস্তির টাকা নিয়ে অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। চলতি বছরের ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা। আয়করদাতা এবং স্থায়ী সরকারি কর্মী বা পেনশনভোগীরা এই সুবিধার আওতায় পড়বেন না। সাধারণত মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তবে তৃতীয় কিস্তির টাকা এখনো না পেয়ে অনেকেই উদ্বিগ্ন। প্রশাসনিক সূত্রে উপভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে, টাকা না পেলে প্রথমে নিজেদের নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট প্রকল্পের নিয়ম অনুযায়ী রয়েছে কিনা তা যাচাই করতে। কেন আটকে থাকতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা? অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকার পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে কিনা সেটিও নিশ্চিত করা জরুরি। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আবেদনপত্রে থাকা তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকলেও টাকা আটকে যেতে পারে। কোনো আবেদন এখনো প্রশাসনিক যাচাইয়ের পর্যায়ে থাকলে কিস্তি পেতে দেরি হতে পারে। পাশাপাশি সঠিক ডিবিটি সক্ষম ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করা হয়েছে কিনা সেটিও দেখে নিতে হবে। আবেদনের সময় কোনো ভুল বা অসম্পূর্ণ নথি জমা পড়লেও সমস্যা হতে পারে। অন্যদিকে আবেদনকারী যদি সরকারি কর্মী, পেনশনভোগী বা আয়করদাতা হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রকল্পের নিয়ম অনুযায়ী তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন। প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে ধাপে ধাপে টাকা পাঠানোর ক্ষেত্রেও সাময়িক বিলম্ব হতে পারে। আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে তাদের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। সেখানে অ্যাপ্রুভড দেখালে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং দ্রুত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিজেক্টেড দেখালে আবেদনটি অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও দপ্তরে গিয়ে আবেদন নিয়ে অভিযোগ বা অ্যাপিল করা যেতে পারে। পশ্চিমবঙ্গের বহুল আলোচিত স্কুল সার্ভিস কমিশন বা গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এক বড়সড় আইনি মোড় সামনে এলো। বুধবার সিবিআই এর বিশেষ আদালতে এই মামলার চার্জশিটভুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ২৪ জন অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই জামিনের ফলে প্রায় ৩.৫ বছর কারাবাসের পর পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির জেল মুক্তির পথ প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে। আদালতে কি ঘটেছিল? সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই গ্রুপ ডি মামলায়
ও এমআর সিট বিকৃত করে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে 24 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। বুধবার সেই চার্জশিটের ভিত্তিতে বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। শুনানি মঞ্চে সিবিআই এর আইনজীবী মামলার গুরুত্ব তদন্তের স্বার্থ তুলে ধরে অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করেন এবং তাদের জেলবন্দি রাখার আবেদন জানান। তবে উভয় পক্ষের দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বিচারক চার্জশিটভুক্ত সমস্ত অভিযুক্তের জামিন মঞ্জুর করার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় সশরীরে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। অন্যদিকে এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মামলার অন্যান্য অভিযুক্তরা আদালতে উপস্থিত থেকে জামিন গ্রহণ করেন। সিবিআই এর দাখিল করা এই চার্জশিট আদালত গ্রহণ করার পরেই বিচার পর্বের আনুষ্ঠানিক প্রস্তুতির কাজ শুরু হয়েছিল। রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ার পর বুধবার আদালত সমস্ত অভিযুক্তের জামিন মঞ্জুর করায় এই মামলার বিচার প্রক্রিয়া এবার সম্পূর্ণ নতুন এক পর্যায়ে প্রবেশ করল। কেন্দ্র সরকার একটি নতুন কৌশলগত জ্বালানি মজুদ গড়ে তোলার পরিকল্পনা করছে, যার মধ্যে প্রথমবারের মতো রান্নার গ্যাস ও প্রাকৃতিক গ্যাস অন্তর্ভুক্ত হবে। এই পরিকল্পনার জন্য গ্রাহকদের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হতে পারে, শোনা যাচ্ছে এমনটাই। ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম, এক ধাক্কায় প্রায় 18 টাকা করে বাড়ার সম্ভাবনা আছে। প্রকাশ্যে এলো এমনই খবর, শোনা যাচ্ছে রান্নার গ্যাস, প্রাকৃতিক গ্যাসের উপর অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে। শোনা যাচ্ছে রান্নার গ্যাস ও প্রাকৃতিক গ্যাসের গ্রাহকদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে $42 বিলিয়ন জ্বালানি মজুদ গড়ে তোলার পরিকল্পনা আছে। ইরান ইসরায়েল সংঘাতের সময় জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। সে সময় আমদানির খরচও বেড়েছে। এই কারণে ভারতের কৌশলগত জ্বালানি মজুদ রাখার পরিকল্পনা গ্রহণ চলেছে। কেন্দ্র সরকার এই প্রস্তাব অনুমোদিত হলে প্রথমবারের মতো ভারতের কৌশলগত জ্বালানি মজুদ কর্মসূচিতে শুধু অপরিশোধিত তেল নয়, তরল প্রাকৃতিক গ্যাস এবং রান্নার গ্যাসকেও অন্তর্ভুক্ত করা হবে। এই পরিকল্পনা সফল হলে একটি 14 কেজি 200 গৃহস্থলীর এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 18 টাকা বাড়বে। সরকারি পরিকল্পনা অনুসারে ভারতের কাছে থাকবে 2 মাসের চাহিদা মেটানোর মতো অপরিশোধিত তেল এবং এলএনজি মজুদ থাকবে। সব মিলিয়ে চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের। পড়ুয়াদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে 15 বছরের বেশি পুরনো এবং ফিটনেস ছাড়া কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। সমস্ত স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে কড়া নজরদারি করার নির্দেশ দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিংয়ের সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্দেশের কথা জানান তিনি। পরিবহন মন্ত্রী বলেন, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে 15 বছরের বেশি পুরনো গাড়ি চলাচল বন্ধ করতে হবে। বিশেষ করে যে সমস্ত গাড়ির বৈধ ফিটনেস সার্টিফিকেট বা প্রয়োজনীয় নথি নেই, সেগুলিকে কোনোভাবেই রাস্তায় নামানো যাবে না। এ বিষয়ে ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা শাসককে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্জুন সিং বলেন, 15 বছরের বেশি পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া কোনো গাড়িকে রাস্তায় চলতে দেওয়া হবে না। অনেক পুরনো গাড়ির মালিকই গাড়ির ফিটনেস সার্টিফিকেট করান না। নিরাপত্তার স্বার্থে এই ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু স্কুলের নিজস্ব বাস নয়, বেসরকারি সংস্থার মাধ্যমে পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। তার নির্দেশ, স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে কোনো বেসরকারি অপারেটর ফিটনেসবিহীন বা অনুপযুক্ত গাড়ি ব্যবহার করে পড়ুয়াদের পরিবহন না করে। পাশাপাশি স্কুল বাসগুলির নিয়মিত ফিটনেস পরীক্ষা করানোর উপরেও জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছর 24শে নভেম্বর হাওড়ার উলুবেড়িয়ায় পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 3 স্কুল পড়ুয়ার। সেই ঘটনার পর পড়ুয়াদের পরিবহনে ব্যবহৃত গাড়ির নিরাপত্তা ও ফিটনেস নিয়ে ফের প্রশ্ন উঠেছিল। চলতি বছরের মে মাসে পরিবহন দপ্তরের দায়িত্ব নেওয়া অর্জুন সিং এদিন আগে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তার দাবি, পড়ুয়াদের পরিবহন ব্যবহৃত গাড়ির নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মোকাবিলায় আগের সরকার যথেষ্ট পদক্ষেপ করেনি। বর্তমান সরকার পড়ুয়াদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে কড়া ব্যবস্থা নিতে চাইছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।